সঠিক গণপরিবহনের ব্যবস্থা যদি না করে দেওয়া যায় তাহলে তো নাগরিক যে স্বাচ্ছন্দ্য সেটাই নষ্ট হয়ে যায়। আমাদের কথা ঐতিহ্য রক্ষার্থে, মানুষের আবেগ রক্ষার্থে, মানুষের স্মৃতি রক্ষার্থে কিছুটা রাখাটা প্রয়োজনীয় বলে। ট্রামের যে ডিপোগুলো সেখানে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে রয়েছে। ট্রামের জমি কোথায় গেল? এতগুলো ট্রামের পার্টস কী হলো? রাজাবাজার ট্রাম ডিপোতে কারা ট্রামের ভেতরে মদের বোতল রাখলো? আমরা চাই কলকাতাকে একটি সুস্থ গণপরিবহনের একটা ব্যবস্থা দেওয়া হোক। পরিবহনমন্ত্রী প্রেস কনফারেন্স করে বললেন যে ট্র্যাকটা কারা ঠিক করলো তিনি জানেন না। প্রথমে ট্রাম, তারপর দেখলাম হোলি ট্যাক্সি, মানে কলকাতার যে ঐতিহ্য যার সাথে জড়িয়ে রয়েছে তাদেরকে তুলে নেওয়ার একেবারে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই বিষয়টি কীভাবে দেখছে? হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে এগুলো তো আমাদের হেরিটেজের মধ্যে পড়ে। আসলে আপনি যদি কলকাতার ট্রামের কথা বলেন তার মানে কিন্তু আসলে কলকাতার কথাই বলা। আসলে কলকাতার মানুষকে একটা সঠিক গণপরিবহনের ব্যবস্থা যদি না করে দেওয়া যায় তাহলে তো নাগরিক যে স্বাচ্ছন্দ্য সেটাই নষ্ট হয়ে যায়। ফলে এই হলদে ট্যাক্সি শুধু নয়, কলকাতা বাসেরও কিন্তু একটা পুরনো ঐতিহ্য আছে। কলকাতা বাসের কিন্তু 100 বছর আগের বছরে হয়েছে। আর কলকাতা ট্রামের ইতিহাসের কথা যদি বলেন তাহলে নিখিল সরকারের কথায় বলা যেতে পারে এটার প্রত্যেকটা ইতিহাস লোহার পাতে দিয়ে কলকাতার বুকে গ্রথিত করা আছে। আসলে আমি নিজে কলকাতার গণপরিবহনের হেরিটেজ নিয়েই কাজ করি। বিগত 20 বছর ধরে এই বিষয়ে সংগ্রহ করছি, এ বিষয়ে চর্চা করছি এবং প্রত্যক্ষভাবে এই গণপরিবহনের হেরিটেজ এবং তার চলাচল যাতে থাকে সে বিষয়ে কাজ করছি। আমাদের একটা সংস্থা আছে ক্যালকাটা ট্রাম ইউজার অ্যাসোসিয়েশন, এবং আমার একটি সংস্থা আছে ক্যালকাটা বাসোপিডিয়া। আমি আছি, অনিকেত বলে আছেন। ক্যালকাটা বাসোপিডিয়ার কাজ হচ্ছে কলকাতা বাসের একটা অ্যানালিটিক এবং একটা স্ট্যাটিস্টিক্যাল স্টাডি করা, কী কী রুটে বাস যাচ্ছে, কী কী রুটে বাস যাচ্ছে না, এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা। ঠিক একই সঙ্গে কলকাতার ট্রামের চলাচল কিভাবে আরও উন্নতি করা যায়, ট্রাম যাতে চলে সেই বিষয়টাও দেখার। হাইকোর্ট নিয়োজিত যে ট্রাম কমিটি তৈরি হয়েছে, যেখানে ক্যালকাটা পুলিশ, WBSTC, CSTC ইত্যাদি সবাই আছে, সেইখানে আমাকেও রাখা হয়েছে। ফলে সেখানেও আমি কিছু বক্তব্য রাখার চেষ্টা করেছি, কিন্তু কিছু কিছু নিয়ম তো মানতেই হয়। 15 বছর হয়ে গেলে তার তো একটা লংজিভিটিও বিষয় থাকে। এখন এগুলোর ইঞ্জিনগুলো যদি কোনোভাবে পরিবর্তন করে দেওয়া যায়, আমি এটা ট্যাক্সির কথা বলছি, কেননা হলদে ট্যাক্সি একদম কিনারায় চলে এসেছে। বাসেরও তাই। দেখা যাচ্ছে যে পরের বছরের মধ্যে আমাদের কলকাতার অর্ধেক বাস নষ্ট হয়ে যাবে। এখন বাসের গ্রহণযোগ্যতা তো আপনি অস্বীকার করতে পারবেন না। কলকাতার মধ্যবিত্ত ম্যাক্সিমাম মানুষ বাসেই যায়, মেট্রোতেও যায় কিন্তু বাসেও যায়, বাসেই যায়, ট্যাক্সিতেও যায়। সব মিলিয়ে মিশিয়ে কলকাতার গণপরিবহনের পরিস্থিতি এই মুহূর্তে হেরিটেজের আঙ্গিকে খুব একটা সুখকর নয়। দাদা, এই যে যুগের পরিবর্তন হচ্ছে এবং তার সাথে পাল্লা দিয়ে আমাদের শহরেরও কিছু উন্নতি বা কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে রেলের মধ্যেও কিন্তু যন্ত্রাংশ পরিবর্তন করে তার একটা মডিফাই করে তাকে নতুনভাবে চালু করা হয়েছে এবং বাঁচিয়ে রাখা হয়েছে। কোথাও গিয়ে কি সরকারের উচিত নয় যে এই ট্রামগুলোর মধ্যে যে ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিনকে একটু পাল্টে? এটা আমাদের প্রথম থেকেই দাবি, মানে এই দাবিটা আমাদের অন্যতম দাবি। যুগের সাথে সাথে যদি তাল, এখন কি আমরা গরুর গাড়িতে করে যাই না, কারণ সেই স্পিডটা কলকাতায় নেই। কিন্তু সবথেকে মজা হচ্ছে কলকাতা ট্রামের যে গড স্পিড, কলকাতা ট্রাম সম্বন্ধে যে বলা যে এটা নাকি ধীর গতিযান, এই বিষয়গুলো কিন্তু ভিত্তিহীন এবং এর কোনো যুক্তি নেই। কলকাতার যে গড স্পিড, আপনি যদি 30-40 কিলোমিটার পার আওয়ার দেখেন, ঠিকভাবে দেখতে গেলে কলকাতা ট্রামের গড স্পিড কিন্তু অনেক বেশি। কলকাতা ট্রামকে ইমিডিয়েটলি মডিফিকেশন করা উচিত
তার একটা স্থিরতা করা উচিত। যেমন ধরুন একটা খুব সোজা জিনিস করা যেতে পারে, আমরা তো অ্যাপ ক্যাব বুক করছি, এখন বাস উঠে যাচ্ছে, ট্রাম উঠে যাচ্ছে, অ্যাপ ক্যাব নির্ভর হয়ে যাচ্ছে, আমরা ট্রামে কেন একটা জিপিএস লাগিয়ে দিচ্ছি না? তাহলেই তো মানুষ ট্র্যাক করতে পারে যে ট্রামটা কোথায় আছে, কত দূরে আছে। এর জন্য তো এক্সট্রা খরচা কিছু হচ্ছে না। মডিফিকেশান করাটা আমাদের ক্যালকাটা ট্রাম ইউজার অ্যাসোসিয়েশনের অন্যতম দাবি। আমরা চাই কলকাতাকে একটি সুস্থ গণপরিবহনের একটা ব্যবস্থা দেওয়া হোক, কলকাতার ট্রামকে যেন অবশ্যই চালানো হোক, কোনোভাবেই যেন বন্ধ করা না হোক। এবং আমরা চাই প্রত্যেকটি রুটে ট্রাম চলতে, যেগুলো বন্ধ হয়েছে, ইললজিক্যাল বন্ধ হয়েছে, তার কোনো ডাটা নেই, তার কোনো যুক্তি নেই। সব মিলিয়ে সরকারের কাছে আমাদের আবেদন, ক্যালকাটার পক্ষ থেকে কলকাতা ট্রামকে বাঁচিয়ে রাখুন। কলকাতা বাস, ট্যাক্সি এবং যত রকম হেরিটেজ যানবাহন আছে তাদের নিয়ে আলাদা করে ভাবুন, এটাকে আরও সুসংগঠিত করে তুলুন। তুলে নেওয়ার সিদ্ধান্ত, তারপর পর আমরা দেখতে পেলাম যে ঐতিহ্য যে হলুদ ট্যাক্সি, সেটাও তুলে নেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই বিষয়টি কি বলতে পারেন? প্রাথমিকভাবে হলুদ ট্যাক্সির বিকল্পে নানাভাবে নানা রকম বিকল্প যান আছে, মানে হলুদ ট্যাক্সি অ্যাম্বাসেডর যে গাড়িটি, সে তার বিকল্পে বিভিন্ন রকম গাড়ি রয়েছে বাজারে। আমরা অবশ্যই হলুদ ট্যাক্সি মানুষের ইমোশন, মানুষের আবেগ, সবটা বিষয় ঠিকই, কিন্তু ট্রামের যেমন বিকল্প কোনো আর যান নেই, হলুদ ট্যাক্সির বিকল্প যান রয়েছে। এবং মূলত হলুদ ট্যাক্সি কিন্তু গণপরিবহনের অংশ হিসাবে ভাবাটা একটু মানে বিতর্কিত। আমরা মনে করি অবশ্যই হলুদ ট্যাক্সিরও ইমোশন রয়েছে, প্রয়োজন হলে আলোচনা করে সেই হলুদ ট্যাক্সির যে মডেলটি এতদিন চলতো, যে অ্যাম্বাসেডর গাড়িটি চলতো হলুদ রঙের, সেই অ্যাম্বাসেডর গাড়িটিকে রেখে তার সাথে অন্য কোনো আসার বিষয়। এবার ঘটনা হচ্ছে ডবল ডেকার বাসও উঠে গিয়েছিল। আমরা এখনও মনে করি ডবল ডেকার বাসের হয়তো কিছুটা প্রয়োজনীয়তা ছিল। সব জিনিসই সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, পরিবর্তনশীল হয়। আমরা কোনোভাবেই একেবারে সম্পূর্ণ ওই গাড়িটি তুলে নেওয়ার পক্ষে নই, আবার মনে করি না যে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই গাড়িটিকে খুব বেশিভাবে মানে সেটা নিয়ে আলোচনা করার জায়গা আছে এমনটাও নয়। অ্যাম্বাসেডর গাড়িটা সময়ের নিয়মেই তো পুরনো হয়েছে, সময়ের নিয়মেই খানিকটা পুরনো হয়েছে, সময়ের নিয়মেই আবার নতুন কোনো গাড়ি আসবে। আমাদের আশা যে নতুন রকম ট্যাক্সি তো এসেছে, ওলা উবের ক্যাব সার্ভিস ট্যাক্সিরই উন্নত মান, ট্যাক্সিরই একটা উন্নত মানের সার্ভিস, ক্যাব সার্ভিস বা এমন ক্যাব, মানে আরও যে নতুন আধুনিক গাড়িগুলি, অ্যাম্বাসেডর যখন ছিল তখন অ্যাম্বাসেডরের ট্যাক্সি ছিল, পরবর্তীকালে আধুনিক গাড়ি এসেছে, এখন তো আরও যে সবথেকে অত্যাধুনিক যে গাড়িগুলো স্করপিও, বুলেরো, এরাও ক্যাব খাচ্ছে। কাজেই আমাদের সেটা নিয়ে তর্কের জায়গা নেই। অবশ্যই ওটা ঐতিহ্যের জায়গায়, ঐতিহ্য বাঁচানোর লড়াই তো থাকবেই, সেটা কিছুটা রাখার জায়গা থাকবেই, তবে সেটা সম্পূর্ণভাবে রাখতেই হবে এমন দাবিও আমরা জানাচ্ছি না। কিন্তু আমাদের কথা ঐতিহ্য রক্ষার্থে, মানুষের আবেগ রক্ষার্থে, মানুষের স্মৃতি রক্ষার্থে কিছুটা রাখাটা প্রয়োজনীয় কলকাতা রাস্তায়। মন্ত্রীর সাথে কোনোদিনও এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনায় দেখুন, এই বিষয়ে আলোচনা হয়নি স্বাভাবিক অর্থে, এবং আমরা মনে করছি এই মুহূর্তে ট্রাম বা গণপরিবহনের যে ব্যাপক দুর্নীতির জায়গা রয়েছে, সেই ব্যাপক দুর্নীতির জায়গা থেকে আগে সেটা আলোচনার জায়গা স্বাভাবিক অর্থেই। ট্রামের জমি কোথায় গেল, এতগুলো ট্রামের পার্টস কী হলো, রাজাবাজার ট্রাম ডিপোতে কারা ট্রামের ভেতরে মদের বোতল রাখলো, রাজাবাজার ট্রাম ডিপোর ট্রামের পার্টসগুলো কোথায় বিক্রি হয়ে গেল, বা নোনাপুকুর ওয়ার্কশপে ট্রামের পার্টসগুলো কোথায় গেল। তাছাড়াও আরও বিভিন্ন রুটের আরও আলোচনার বিষয় আছে অনেক, মানে রুটের ভাড়া বাড়া নিয়ে, পেট্রোলের দাম বাড়া নিয়ে, এত কিছু বিষয় নিয়ে আলোচনার জায়গা রয়েছে। এই মুহূর্তে অবশ্যই এটাও আলোচনার বিষয়, কিন্তু আমরা সামগ্রিকভাবে যেগুলো প্রাসঙ্গিক আলোচনার বিষয় সেগুলোকে সামনে রাখার চেষ্টা করি। সাধারণ মানুষের সংখ্যা এখন যদি আমরা বলি যে প্রোগ্রামে আমাদের সেই পরিমাণে মোটামুটি বেড়েছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যদি দেখি যে আমাদের বিভিন্ন জায়গায় গণপরিবহন আমরা স্বাক্ষর করাচ্ছিলাম, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মতামত নিচ্ছিলাম, সেখানে স্বতঃস্ফূর্ত মানুষের একটা সমর্থন পাওয়া গেছে। এবং আমরা যে গণ অর্থ সংগ্রহ করছিলাম বিভিন্ন ট্রাম ডিপো থেকে শুরু করে বিভিন্ন সুবোধ মল্লিক স্কোয়ার, বিবাদীবাগ অঞ্চলটাতে, সেখানে মানুষ নিজে থেকে সমর্থন জানিয়েছে যে হ্যাঁ আমরা ট্রাম চাই। এই যেমনি ধরো শ্যামবাজার থেকে আমি যদি আমাদের কলেজে, বিদ্যাসাগর কলেজের দিকে যেতে চাই বা কলেজ স্ট্রিটের দিকে যেতে চাই, সেখানে কিন্তু ওটা হচ্ছে ওয়ান ওয়ে, খালি কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজারগামী গাড়ি পাওয়া যাবে, কিন্তু শ্যামবাজার থেকে কলেজ স্ট্রিটগামী কোনো গাড়ি পাওয়া যাবে না, সেটা সেন্ট্রাল এভিনিউর মাধ্যমে যেতে হয়। সেখানে ট্রাম হচ্ছে এমন একটা যান যেটা কলেজ স্ট্রিটকে পুরো কভার করে। এমন সবথেকে বড় কথা, বিধান সরণি লাইনটা তো ট্রামের জন্যই তৈরি করা হয়েছিল, সেখানে তো কোনো প্রাইভেট কার, বাস, অটো, ট্যাক্সির তো জায়গা থাকার কথা না। এবার আমাদের সরকার যা চাইছে, সরকার সব কিছু ঊর্ধ্বে গিয়ে, নিয়মের ঊর্ধ্বে গিয়ে সরকার চলে। ট্রামের যে ডিপোগুলো, সেখানে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে রয়েছে। গ্যালিপ স্ট্রিটটাকে
বেলানি গোষ্ঠীর কাছে বিক্রি করা দেওয়া হয়েছে, তারপর হচ্ছে গোয়েঙ্কা গোষ্ঠীর কাছে টালিগঞ্জ, খিদিরপুর, বেলগাছিয়া এইসব ডিপোগুলো, এমনকি শ্যামবাজারের 14 কাঠা জমি হচ্ছে শ্যামবাজারটা চালু রুট, সেটাকে পর্যন্ত গোয়েঙ্কা গোষ্ঠীর কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। ডিপোগুলির যে জায়গাগুলি রয়েছে এগুলো তো সরকারি জায়গা, সেই সরকারি জায়গাগুলো আপনাদের অভিযোগ যে বিক্রি করে দেওয়া হচ্ছে বড় বড় যে সংস্থা রয়েছে, বাণিজ্যিক সংস্থা। হ্যাঁ অবশ্যই, কারণ এই প্রমাণ আমরা বহুবার এই প্রমাণ পেয়েছি। কারণ দেখুন, প্রমাণ আমরা পাই হচ্ছে সংবাদ মাধ্যমকে ফলো করে, এবং আমি কোনো সংবাদ মাধ্যমের নির্দিষ্ট কোনো নাম নেব না, কিন্তু বহু সংবাদ মাধ্যম থেকে ফলো করে এবং সরকারি আধিকারিকরা যারা পরিবহন দপ্তরে কাজ করেন তারা আমাদেরকে বলেছেন যে এই এই জায়গায় এই এই জমি বিক্রি হয়েছে। আমরা সেখানে গিয়ে যখন খোঁজখবর নিয়েছি সেখানে সত্যিই তার প্রমাণ হয়েছে। সবথেকে আর একটা বড় কথা, ধরো 24-29 রুট যেটা এই কিছুদিন আগে ট্রায়াল রান হলো, রাতের বেলা আমি সেখানে রাতের 12টা বাজে ট্রায়াল রানে ছিলাম, সেই ট্রামটাতে ছিলাম। ট্রায়াল রান হওয়ার পরে আমাদের কাছে গোপনে খবর ছিল যে পরের দিন শনিবার দিন হয়েছিল, সোমবার দিন ট্রামটা চালু হবে। কারণ সোমবার যখন হয়ে যাওয়ার পরে পরিবহন মন্ত্রী প্রেস কনফারেন্স করে বললেন যে ট্র্যাকটা কারা ঠিক করলো তিনি জানেন না। একটা কর্পোরেশনের একটা জমির ওপরে ট্র্যাক ঠিক করছে সেটা তারা জানেন। একটা পাড়ার থেকে একটা গলির ভেতরে কী খবর হয় সেটা তৃণমূলের সবাই জেনে যায়, কিন্তু উনি তৃণমূলের সরকারের একটা মন্ত্রী হয়ে তিনি জানতে পারছেন এটা তো মানে মিথ্যার আশ্রয় ছাড়া তার কিছুই নেই। তিনি বলছেন যে কর্পোরেশন পারমিশন দিচ্ছেন। এবার কর্পোরেশনে যিনি বসে আছেন তিনি হচ্ছে ফিরহাদ হাকিম। এবার ফিরহাদ হাকিমকে যদি আমরা জিজ্ঞেস করি, ফিরহাদ হাকিম বলছে তাহলে পরিবহন দপ্তর, তাহলে আমরা এই করি, একবার এই পরিবহন দপ্তরের কাছে একবার মেয়রের কাছে যাই, এই করি। তা এই দোটানার মধ্যে তারা চাইছে যে জমিগুলোকে বিক্রি করে দিয়ে কর্পোরেটের কাছে বিক্রি করে সাধারণ মানুষকে ট্রাম পরিষেবা থেকে বঞ্চিত করতে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট। কলকাতার মানুষ